ক্লাস 7 এর ভূগোল। এবার এটার প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের পৃথিবীর পরিক্রমণ। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে পৃথিবী প্রত্যেকটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে এবং সেই বলকে বলা হয় মহাকর্ষ। এটি কার উপর নির্ভর করে না ভরের উপর নির্ভর করে। যার ভর বেশি তার দিকে টানটা বেশি হবে, সেটা হচ্ছে মহাকর্ষ। পৃথিবী সূর্যের চারিদিকে এই মহাকর্ষ বলের কারণেই ঘুরছে। এবার গ্রহগুলোর নাম যেরকম ছিল সূর্যের পর যে গ্রহগুলো ছিল সেগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এরা সবাই নিজস্ব কক্ষপথে অর্থাৎ একটা পথ ধরে সূর্যের চারিদিকে যখন ঘুরছে তখন সেটাকে বলছে পরিক্রমণ গতি। আর যখন পৃথিবী উত্তর দক্ষিণ গোলার্ধ বরাবর যে কাল্পনিক রেখা অর্থাৎ অক্ষের সাপেক্ষে, যেটা কিনা নিরক্ষরেখার তলের সাপেক্ষে 450 ডিগ্রি কোণে হেলে থাকে, সেই অংশের সাপেক্ষে মানে সেই অক্ষের সাপেক্ষে এরা কী করে পশ্চিম থেকে পূর্ব দিকে যে ঘুরছে, তার ফলে দিন রাত্রি হচ্ছে, এটাকে বলে আহ্নিক গতি। আহ্নিক গতি। আর এই পৃথিবী সূর্যের চারিদিকে যেটাকে বলছে পরিক্রমণ বা বার্ষিক। মানে মোট কথা পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার কারণে বছরের পরিবর্তন হবে, তেমনি অক্ষের চারিদিকে ঘোরার কারণে দিনের পরিবর্তন হবে। এখানের মধ্যে অক্ষের ব্যাপারে বলেছে যে পৃথিবী এইখানে লাট্টুর মতো পাক খেতে খেতে নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় যেটা লাগে সেটা হচ্ছে 24 ঘন্টা। কিন্তু এই কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করছে, সেটাকেই যে কল্পিত রেখার সাহায্যে সেটাকে বলছে অক্ষ। অর্থাৎ এই উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর যেটা যাচ্ছে সেটাকে বলছে কল্পিত অক্ষ। আর মেরু কাকে বলছে? যে উত্তরের যে পয়েন্ট আর দক্ষিণের যে পয়েন্ট, পৃথিবীর যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটোই হলো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এবং এই দুটোকে মাঝ বরাবর যাচ্ছে এই নিরক্ষরেখা, এটা কিনা হাফ হাফ ভাগ করছে। দুই মেরুবিন্দু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীর বিষুব রেখা বা নিরক্ষবৃত্ত, এই অংশটা। আমাদের দেশ রয়েছে নিরক্ষবৃত্ত এবং উত্তর মেরুর মাঝে অর্থাৎ উত্তর গোলার্ধে আমাদের দেশ কোথায় থাকবে? এটা আফ্রিকা দেখাচ্ছে, এই দিকেই আছে আমাদের বেশ, উল্টো দিকে দেখলেই দেখতে পাওয়া যাবে। যদি আমি মানতে চাই যে এটা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, তাহলে আমাদের এরকমভাবে এইরকম স্থানে আছে উত্তর পূর্ব গোলার্ধ। আচ্ছা, এই যে নিজের অক্ষের উপর আবর্তন করছে, অর্থাৎ অক্ষের উপর ঘুরছে পশ্চিম দিকে পূর্ব দিকে, এবং নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময়ে 365 দিনের মধ্যে সূর্যের চারিদিকে যেটা ঘুরছে সেটাকে বলছে পরিক্রমণ। সূর্যের চারিদিকে ঘোরাটাকে পরিক্রমণ, আর নিজের অক্ষের চারিদিকে ঘোরাটাকে আবর্তন। এবার হচ্ছে মুক্তিবেগ। বলছে কোনো একটা বস্তুকে এমন একটা গতিবেগে যদি ছোড়া হয় যে গতিবেগে পৃথিবীর এই যে টান বল মানে হচ্ছে মাধ্যাকর্ষ বলের থেকে ওই বস্তুটি বেরিয়ে যায়, মানে সেটা আকর্ষণটাকে কাটিয়ে ফেলতে পারে এবং সেটা পৃথিবীর বাইরে চলে যেতে পারে, সেই গতিটাকে বলছে মুক্তিবেগ। এটা এখন বর্তমানে কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার। কৃত্রিম উপগ্রহ যখন আমাদের উৎক্ষেপণ করা হয়, পাঠানো হয়, রকেট যখন পাঠানো হয় রকেটের মাধ্যমে, তখন সেটাকে মুক্তিবেগ পর্যন্ত নিয়ে যেতে হয়। এবার আসছে পৃথিবীর সূর্যের চারিদিকে যে ঘুরছে, সেই ঘোড়াটাকে কি বলছে আমাদের? পরিক্রমণ গতি। যার ফলে আমাদের কি হচ্ছে না, আমরা ধরে নিই মোটামুটিভাবে 365 দিনে একবার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং এটাকে 1 বছর বলা হচ্ছে। এবার এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে অক্ষটা আছে এবং অক্ষের সাথে 66.5 ডিগ্রি কোণ করে রেখেছে নিরক্ষরেখার সাথে, ঠিক আছে? এবার কি হয় না, এই কোণ করে রাখার কারণে যদি আমরা দেখি তাহলে ঘটনাটা কি ঘটছে, যখন এদিকে থাকবে না তখন কি হবে, এখানে নিরক্ষরেখা রইল। এইটা পরের দিকে ছবিতে আরও ভালো করে দেওয়া আছে, কোথায় গেল, দেখলাম যে ছিল,
না নেই। আচ্ছা ঠিক আছে এখান থেকে বলে দেওয়া যাবে, এইটাই ছবিটা তাহলে। প্রথমে বলছে কক্ষপথ কাকে বলে, যে পথে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে সেটা হচ্ছে কক্ষপথ। এবার এখানের মধ্যে সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে, অর্থাৎ সূর্যকে মাঝখানে রেখে এরা এটা উপবৃত্তাকার আকারে প্রদক্ষিণ করছে। অর্থাৎ একটা সময় এমন আসবে, মানে ডিম্বাকৃতি, অর্থাৎ একটা সময় এমন আসবে যেটা সূর্যের সবচেয়ে কাছে থাকবে পৃথিবী, আর একটা সময় এমন আসবে যেটা সব থেকে দূরে থাকবে পৃথিবী। যখন প্রথমে সব থেকে কাছে রয়েছে সেটা হচ্ছে 3 জানুয়ারি, যেটাকে বলছে অনুসুর অবস্থান। আর অপসুর বলা হচ্ছে যখন এটাই 15,20,00,000 কিলোমিটার হয়ে যাচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ দূরে, যেটা কিনা 4 জুলাইয়ের মধ্যে পড়ে থাকে, সেটা হচ্ছে অপসুর অবস্থান। অপসুর, অনুসুর। ওকে, এবার এরই মাঝে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে অক্ষের সাপেক্ষে 64.5 কোণ করে থাকার কারণে সূর্য এখানে যখন থাকবে তখন কি হবে না, উত্তর গোলার্ধে সব থেকে বেশি আলো দেবে এবং দক্ষিণ গোলার্ধের কিছু অংশ, এখানে দক্ষিণ মেরুতে আলো যাবে না। ঠিক তেমনই একটা সময় এমন আসবে যেখানে দক্ষিণ মেরুতে তো পুরোপুরি আলো যাবে, কিন্তু উত্তর মেরুতে যে অংশটা আছে সে অংশে 6 মাসের জন্য আলো যাবে না। এবং এর সাথে সাথে সূর্য একটা সময় নিরক্ষরেখার উপর লম্বাভাবে আলো দিচ্ছে, তেমনি একটা সময় এমন আসে এই কক্ষর এই লাইনটার কারণে, মানে হচ্ছে এই কোণের কারণে কি হয় না, যখন কর্কট ক্রান্তি রেখার সামনে, কর্কট ক্রান্তি রেখা সূর্যের সামনে চলে আসে, তেমনি এমন সময়ও আসে যখন মকর ক্রান্তি রেখা সূর্যের সামনে চলে আসে। এর ফলে আমরা যখন দেখি যে গ্রীষ্ম, শীত, এসব ঋতু পরিবর্তন এগুলো হয়ে থাকে। আচ্ছা, এবার 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 আচ্ছা, এখানে দেওয়া আছে এটাকে রবি মার্গ বলা হয়ে থাকে। এখানে দেওয়া আছে এই যে নিরক্ষ তলের সাথে যে 64.5 কোণ করে থাকার জন্য পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে পৃথিবী যেহেতু সম্পূর্ণভাবে লম্বা নয়, কিছুটা হেলানো, তার কারণে কি হয়, কোনো একটা অংশ কখনো 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 নিরক্ষরেখা সূর্যের সামনে চলে আসে, কখনো কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত সূর্যের সামনে চলে আসে, আর মকর ক্রান্তি রেখাও কখনো কখনো সূর্যের চারিদিকে চলে আসে। এরপর যখন কর্কট ক্রান্তি রেখা সূর্যের কাছাকাছি আসবে তখন কি হবে, ওই অংশের মধ্যে দিনের তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ গ্রীষ্মকালের সৃষ্টি তৈরি হবে। আর যখন দূরে চলে যাবে ওখান থেকে লম্বাভাবে বা হেলানোভাবে যখন রশ্মি দেবে, লম্বাভাবে দেবে না, তখন সেখানের মধ্যে শীতকাল চলবে। অর্থাৎ যদি আমরা দেখি আমাদের গ্রীষ্মকাল চলে, যেমন হচ্ছে আমাদের মে মাস, বৈশাখ জ্যৈষ্ঠ, এইসব মাসগুলো, সেই জায়গাগুলো কি হবে না, তখন নিরক্ষরেখার উপর দিকে, অর্থাৎ উত্তর গোলার্ধের দিকে সূর্য আলো লম্বাভাবে দেবে। তেমনি দক্ষিণ গোলার্ধে যখন দেবে সূর্য লম্বাভাবে কিরণ দেবে, তখন সেখানে আমাদের এখানে কি হবে, শীতকাল হয়ে যাবে। এভাবেই আমাদের ঋতু পরিবর্তন হয় এবং তার সাথে সাথে দিনের পরিবর্তন হয়। ঠিক আছে, এবার এটাকেই ভালোভাবে দেওয়া আছে এই যে এখানের মধ্যে, যদি ভালো করে দেখা যায়, এটা হচ্ছে আমাদের অক্ষ, এখানে অক্ষ, এটা অক্ষ, আমাদের এখানে অক্ষ। এবার 4টে কেস করছে। এক তো হচ্ছে সূর্য যখন এই অবস্থানে রয়েছে পৃথিবী, তখন কি করছে, লম্বাভাবে কিরণ দিচ্ছে। এবার যদি আমরা ভালো করে দেখি, এটা আমাদের কিন্তু দক্ষিণ মেরুতে আলো যাচ্ছে না, কিন্তু উত্তর মেরুতে সম্পূর্ণরূপে যাচ্ছে। সঙ্গে কি হচ্ছে না, এটা আমাদের নিরক্ষরেখার উপর দিকে লম্বাভাবে কিরণ দিচ্ছে, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি, মানে কর্কট ক্রান্তি রেখার জায়গায় কিন্তু ভালো করে আলো দিচ্ছে লম্বাভাবে। অর্থাৎ 21শে জুনের সময় এই ধরনের ঘটনা ঘটে, যেটার জন্য আমাদের উত্তর গোলার্ধে গ্রীষ্মের শুরু হয়। তেমনি উল্টো কেসটা ঘটে যখন আমাদের এই স্থানে থাকে, যেটা কিনা 22শে ডিসেম্বরের মধ্যে কি হয় না, সূর্য মকর ক্রান্তি রেখাতে লম্বাভাবে কিরণ দেয়, যার কারণে কি হয়, উত্তর মেরুতে আলো পৌঁছায় না, কিন্তু দক্ষিণ মেরুতে ভালোভাবেই আলো পৌঁছায়। 6 মাস দিন 6 মাস রাতের ওই ঘটনার জন্য এই পৃথিবীর এই হেলানো কোণই দায়ী। এবং কি হয় না, এখানের মধ্যে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম চলে, উত্তর গোলার্ধে
শীত চলে। তেমনি এমন একটা ঘটনা ঘটে যেখানের মধ্যে কী হয় না, 21শে মার্চ হোক বা 23শে সেপ্টেম্বর হোক, এখানের মধ্যে কী হয় না, দিন আর রাত সমান হয়ে যায়। অর্থাৎ নিরক্ষরেখাতে কিন্তু সূর্য আলো দেবে লম্বাভাবে। বাকিগুলোর সময় কর্কটক্রান্তি মকরক্রান্তিতে দিচ্ছিল, এটা কিন্তু নিরক্ষরেখায় দেবে। 21শে মার্চ যেটা কিনা বলে মহাবিষুব, আর 23শে মার্চ জলবিষুব। অর্থাৎ দিন রাত্রি দুটোই সমান। বিষুব শব্দের অর্থ সমান, মানে বলতে চাইছে যে এই দুটো দিন রাত সমান হয়ে থাকে। এবার কি হয় না, এখানে আমরা যদি পৃথিবী থেকে দেখি তখন কি মনে হবে, সূর্য যেন উত্তর এবং দক্ষিণ দিকে যাচ্ছে আসছে এরকম করে মনে হয়, যেটাকে কিনা আমাদের বলা হয় সূর্যের রবি মার্গ। আর দিন রাত্রি হওয়ার ঘটনাটাকে, সূর্যের যে গতিটা সেটাকে দৈনিক আপাত গতি বলা হয়। আর এই ঘটনাগুলো ঘটছে বিষুব রেখার উপর, কর্কটক্রান্তি রেখার উপর, মকরক্রান্তি রেখার উপর, কখনো কখনো সূর্য বার্ষিকভাবে বিভিন্ন জায়গায় মনে হবে যেন লম্বাভাবে কিরণ দিচ্ছে। এটা দেখে মনে হয় সেটাকে বলে রবি মার্গ, বা রবি মানে সূর্য, পথ মানে মার্গ বললাম। এবার এখানের মধ্যে আমাদের গ্রীষ্মকাল পড়ে কখন, সেই হিসাবে মনে রাখলেই হবে যে আমাদের গ্রীষ্মকাল পড়ে 21শে জুনের মধ্যে। তাই কর্কট সংক্রান্তি সেই দিন হবে, এবং যেহেতু কর্কট রেখায় দিচ্ছে তাই লম্বাভাবে আলো, তাই কর্কট সংক্রান্তি বলা হচ্ছে। তেমনি মকর সংক্রান্তি বলা হবে তখন 22শে ডিসেম্বর চলবে, তখন আমাদের ঠান্ডা চলে। আর বাকি দুটো ডেট হচ্ছে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, ডেটগুলো ইম্পর্টেন্ট। এবার বলছে একটা এই যে এই মাঝের সময়টা আসছে না, যেখানে কি হচ্ছে, নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এই যে টাইমটা আসছে, যে নিরক্ষরেখাতে দিচ্ছিল আলো, তারপর আস্তে আস্তে কী করছে, কর্কটক্রান্তি রেখার দিকে যাচ্ছে। অর্থাৎ উত্তর গোলার্ধে কী হবে, এখানে বলেছে যে দিনগুলো উত্তর গোলার্ধে বড় হতে থাকবে এবং রাতগুলো ছোট হতে থাকবে। তেমনি যখন উল্টো ঘটনা ঘটবে তখন আস্তে আস্তে কী হবে, এই সময় থেকে এই সময়ের মধ্যে 21শে জুন থেকে 22শে ডিসেম্বরের মধ্যে আস্তে আস্তে মকর সংক্রান্তি রেখার দিকে যাওয়ার কারণে কী হবে না, দিনের মানে উত্তর গোলার্ধে, মানে আমাদের ভারতবর্ষের মধ্যে কী হবে না, দিনের পরিমাণটা কম হতে থাকবে এবং রাতের পরিমাণটা বাড়তে থাকবে, মানে শীতকালটা যখন চলবে তখন সেই সময়ের মধ্যে। আবার এই অংশ থেকে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন আবার দিনটা বড় হতে থাকবে, রাত্রিটা ছোট হতে থাকবে আস্তে আস্তে। এবং 21শে জুন যে ডেটটা পড়বে সেখানে সবথেকে বড় দিন হবে আর সবথেকে ছোট রাত হবে। তেমনি এখানের মধ্যে যখন 22শে ডিসেম্বর পড়বে তখন সবথেকে ছোট দিন এবং সবথেকে বড় রাত হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ঘটনা। মানে মোট কথা সূর্য কিভাবে আলো দিচ্ছে সেটার উপর নির্ভর করছে। এবার এই ডেটগুলোকে আরেকটা নাম দিচ্ছে, বলছে উত্তর দিকে এই যে যাচ্ছে 21শে জুন থেকে 6 মাস ধরে উত্তরমুখী আপাতগতি চলে, মানে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত, এটাকে উত্তরায়ণ বলে। উত্তর দিকে যাচ্ছে তাই উত্তরায়ণ, আর 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত যে 6 মাস দক্ষিণমুখী যায় সেটাকে বলে দক্ষিণায়ন। এবং যখন মাঝামাঝি অংশে পৌঁছায়, তখন আমি বললাম যে মাঝামাঝি অংশে পৌঁছার কারণে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয়ে থাকে, এটাকে বলে বিষুব, ইকুইনক্স বলা হয়ে থাকে। বিষুব কথার অর্থাৎ সমান দিন সমান রাত্রি। ওকে, একুশে মার্চের বিষুবকে বলা হয় বসন্তকালীন বা মহাবিষুব। তেমনি 22শে ডিসেম্বরটাকে বলা হয় মকর সংক্রান্তি, যেটাকে আমরা বলি। এই ঘটনাগুলো বলে দিচ্ছি। এই যে এখানের মধ্যে 21শে মার্চের মতন দিনটা সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে, 23শে সেপ্টেম্বর যে ডেটটা হয় সেখানে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলা হয়। শীতের বর্ণনা দিয়েছিলাম আর গ্রীষ্মের বর্ণনাও দেওয়া হয়েছে। এবার কি হয় না, এই ঘটনাগুলোর জন্য কি হয় না, একটা সময় আসে এমন যখন আমাদের এখানে গ্রীষ্মকাল চলে, তখন তো এই অংশের মধ্যে উত্তর গোলার্ধের মধ্যে আলো যায়, কিন্তু দক্ষিণ গোলার্ধে কিন্তু আলো যেতে পারে না। তাই দক্ষিণ গোলার্ধে 6 মাস ধরে রাত্রি চলে। তেমনি উত্তর গোলার্ধেও 6 মাস ধরে রাত্রি চলে, যখন আমাদের এখানে শীতকাল চলে তখন। ওকে, এবার এরই মাঝে আমাদের কি দেখতে পাওয়া যায়, অরোরা দেখতে পাওয়া যায়, প্রভা যেটাকে বলে সুমেরু প্রভা, অরোরা বোরিওলিস, আর কুমেরু প্রভা যেটাকে বলে অরোরা অস্ট্রেলিস। এখানে আয়নিত বিভিন্ন ধরনের গ্যাসগুলি সূর্যরশ্মির সাথে সংঘর্ষ করে এবং তার ফলে মেরু অঞ্চলে আকাশে এরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। এটাকেই বলে আমাদের মেরুপ্রভা।
মধ্যরাত্রিতেও যখন 6 মাস টানা দিন চলে, 6 মাস টানা রাত চলে, তখনও কিনা সূর্য দেখতে পাওয়া যায়। তবে সেই সূর্যের ছটাটা মানে আমাদের এখানে যেরকম রোদ ঝলমলে আকাশ হয় সেরকম হবে না। মার্চ থেকে জুন জুলাই এর মাসের মধ্যে কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড এর অনেক জায়গায় থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখতে পাওয়া যায়। নরওয়ের উত্তরে হ্যামারফ্রেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায়। এই জন্য একে মধ্যরাত্রি সূর্যের দেশও বলা হয়ে থাকে। নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে, তো নরওয়েকে মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হচ্ছে। আর এই কারণেই কিন্তু আমাদের ওই দিন রাত্রি ছোট বড় হওয়া, কি সূর্যরশ্মি লম্বাভাবে পড়া না পড়া, এই জন্য কিন্তু আমাদের শীত, গ্রীষ্ম, বর্ষা, মানে শীত, গ্রীষ্ম, বসন্ত আর শরৎ, 4টি কাল কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার কী জিনিস? আমরা বলে থাকি যে 365 দিনে পৃথিবী এই নিজের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু অ্যাকচুয়ালি 365 নয়, সেটা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। যে কারণে কী হয়, এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে 4 বছরে একবার করে যোগ করা হয়, এবং সেখানেও আমাদের একটা দিন মোটামুটিভাবে বেরিয়ে আসে। তাই এখানে কী করা হয়, আমরা জানি যে জানুয়ারিতে 31 দিন চলে, কিন্তু ফেব্রুয়ারিতে 28 দিন থাকে। তার জায়গায় সেই দিনের মধ্যে 29 দিনের মাসটি হয়ে যায় 4 বছর পর পর, যেটাকে কিনা আমরা বলি অধিবর্ষ বা লিপ ইয়ার। ওই 29 তারিখটাকে আমরা যোগ করে থাকি যাতে আমাদের সুবিধা হয়, আমাদের ঠিকঠাকভাবে বুঝতে পারি। এবার আরেকটা জিনিস হচ্ছে এখানের মধ্যে, যেটা যে আমাদের 24 ঘন্টায় দিন রাত্রি হচ্ছে, সূর্যকিরণ যখন লম্বাভাবে পড়ছে তখন সেটাকে আমরা বলছি মধ্যাহ্ন, মানে দুপুরবেলা যেটা বলছে। তেমনি 28 দিনের মাথায় আমাদের 24 ঘন্টা হয়ে গেল। এবার 28 দিনের মাথায় কি হয় না, 28 দিন পর পর সূর্যকে যেমন পৃথিবী প্রদক্ষিণ করছে, তেমনি পৃথিবীকে প্রদক্ষিণ করছে আমাদের চাঁদ। তাই সেই 28 দিন পর পর কী হয় না, চান্দ্র মাস বলা হয়ে থাকে এটাকে। 30 মাসে একদিন ধরা হলেও কখনো 31-এ, আবার কখনো 28-এও এক মাস ধরে থাকি আমরা এখন। তবে চান্দ্র মাস মানে হচ্ছে 28 দিন, প্রায় 28 দিন, 27 থেকে 28 দিনের মধ্যে এরকম হয়ে থাকে। আর সূর্য বছরও ধরা হয় 365 দিনকে, এটা বলেছিলাম। আরেকটা ইম্পর্টেন্ট একটা মজার বিষয় হচ্ছে যে চাঁদ যখন পৃথিবীর চারিদিকে ঘুরছে, তখন চাঁদের আমরা শুধুমাত্র পৃথিবী থেকে একটা দিকই কিন্তু দেখতে পাই। এই যে আমরা বিভিন্ন ছবি দেখি না, চাঁদের শুধুমাত্র একটা দিকই, একটা অংশ, যে দিকটা আমরা দেখতে পাচ্ছি সেই দিকটাই কিন্তু শুধুমাত্র পৃথিবীর দিকে ফেস করে থাকে, আমরা শুধুমাত্র ওই দিকটাকেই দেখতে পাই, ফিক্সড একদম। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলে দিই, এই যে এই উপবৃত্তাকার পথে সূর্যকে ঘুরছে, সেখানের মধ্যে এরকম বলা হয় যে এটা হচ্ছে ফোকাস বিন্দু। সেই ফোকাসে সূর্যকে রেখে পৃথিবী প্রদক্ষিণ করছে, এরকমও বলা হয়। তো এটা কখনো কখনো যদি আসে তখন সেখানে পয়েন্টে যদি অসুবিধা হয় তার জন্য বলে দেওয়া হলো। এটা হচ্ছে ফোকাস, আর কিছু বাদ পড়েনি। এটাই ছিল আমাদের পুরোপুরি পৃথিবীর পরিক্রমণ চ্যাপ্টারটা।